আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমাকে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম সাবরিনা সুলতানা মায়া আপু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আপু আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? সবকিছু ঠিক আছে? চৈতি সরকার, উর্মিলা, মোস্তফা, ওয়ালাইকুম আসসালাম আপু। গতকালকে আমরা মোটামুটি দুটি টেন্স নিয়ে কথা বলেছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং মোটামুটি এই দুইটা টেন্সের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অলরেডি একটা ধারণা পেয়ে গেছি যে টেন্সে আমাদের কি কি ভাবে মানে বিষয়গুলো মাথায় নেওয়া উচিত, কিভাবে পড়তে হবে। আজকে আমরা দেখি, চেষ্টা করবো আরো অনেক দূর আগানোর। আহ, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, এমনিতে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মনে হয় শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে যেটি পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বো। শুরুতেই পড়বো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি একটু মনে করিয়ে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ার ক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় মাথায় রাখবো, সেটি হচ্ছে যে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝায়। এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে মানে কি? এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে মানে হলো যে আপনার খেয়াল করবেন যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়েছি যে কাজটা সব সময় করে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হ্যাবিট বোঝাবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কাজটা সব সময় করি। আমি যাই, আমি দেখি, আমি পড়ি, আমি লিখি, সব সময় করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন চলছে, এখন দেখছি, এখন পড়ছি, এখন লিখছি, এরকম বোঝাবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে এখন শেষ হয়ে গেছে। যেমন যেরকম মা জিজ্ঞেস করে, কিরে খেয়েছিস? হ্যাঁ মা খেয়েছি। খেয়েছি খেয়েছি মানে কি? এই মাত্র খেয়ে উঠলাম, মাত্র খেয়েছি। সে কি আসছে? যে হ্যাঁ সে আসছে, সেই মাত্র আসছে, মানে এই এখনই আসছে, কয়েক সেকেন্ড হলো সে আসছে, মাত্র কাজটি হয়েছে, মাত্র কাজটি হয়েছে। শুধুমাত্র আপাতত এই ধারণাটুকু রাখেন। সামনে আমরা যখন ভয়েস চেঞ্জিং শিখবো, আমরা রাইট ফর্ম ভার্ব শিখবো, তখন প্রেজেন্ট পারফেক্টের আরো কিছু ইউজ আমরা দেখবো যে কিভাবে আরো এটা ব্যবহার করতে হয়। কিন্তু আপাতত শুধু এতটুকু মাথায় রাখবো যে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে, এইটা বোঝাবে এই মাত্র কোনো একটি কাজ শেষ হয়েছে। আর এই টেন্সে স্ট্রাকচার থাকবে কি? স্ট্রাকচার থাকবে যে একদম শুরুতে আমরা দেখবো যে এখানে থাকবে গিয়ে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা হ্যাভ অথবা হ্যাজ, দুটির যে কোনো একটি, তারপর একটা ভার্ব থ্রি দিতে হবে। হ্যাভ হ্যাজ তারপরে ভার্ব থ্রি দিলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তবে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে গিয়ে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে খেয়াল করেন যে আয়ের সাথে আমরা হ্যাভ দিব, আয়ের সাথে হ্যাভ বসে, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। দেখেন হ্যাজে যে এস আছে না, ওই যে ইজের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ইজের সাথে একটা এস থাকে, ওই এস এর সিঙ্গুলার বোঝায়, তো ইজ সিঙ্গুলারের সাথে বসে। তো এইভাবে আমরা হ্যাজের ক্ষেত্রে দেখি এস আছে, তাহলে হ্যাজ ও সিঙ্গুলারের সাথে বসবে, এই এস এর সিঙ্গুলার, তাহলে হ্যাজ আমরা সিঙ্গুলারের সাথে বসাবো। আর যত প্লুরাল সাবজেক্ট পাবো সবার সাথে আমরা হ্যাভ দিব, সকল প্লুরাল সাবজেক্টের সাথে আমরা কি দিব? হ্যাভ দিব। তো আমাদের যেই সাধারণ যেই আমরা সাবজেক্টগুলো নিয়ে কথা বলছিলাম, গতদিনও আমরা এগুলো দেখেছিলাম, যেরকম আই ছিল। তো আয়ের সাথে আমরা কি দিব বলেন? আয়ের সাথে বসে হ্যাভ, তাহলে আয়ের সাথে আমাদেরকে হ্যাভ দিতে হবে। উই সাথে, উই তো প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ হয়, আমরা হ্যাভ দিব। ইউ এর সাথে কি হয়? আমরা জানি যে ইউকে সবসময় প্লুরাল ধরতে হয়, সুতরাং ইউ প্লুরাল, তো প্লুরালের সাথে আমরা কি দিব? আবার দিব হ্যাভ। এরপর আসে হি, হি কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে দিতে হবে হ্যাজ। শি সিঙ্গুলার দিব হ্যাজ, ইট সিঙ্গুলার দিব হ্যাজ। দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন বাট প্লুরাল, প্লুরাল হলে কি দিতে হয়? প্লুরাল হলে দিতে হয় হ্যাভ। তারপর যদি ধরি জন, জনে একজন ব্যক্তির নাম, সিঙ্গুলার, সুতরাং হবে হ্যাজ। তাহলে আয়ের সাথে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ। আমরা এইটা কি করব? মেনটেন করব। তারপর আমরা যে কোনো একটা ভার্বের ভার্ব থ্রি, যেরকম এখানে আমি দিতে পারি
যেমন আই হ্যাভ গন, হ্যাঁ, উই হ্যাভ সিন, হ্যাঁ, ইউ হ্যাভ রিটেন। আমরা এরকম করে একটা করে ভার্ব সি দিব। ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। কি লিখেছো সেটা বললাম না, অবজেক্ট বললাম না, শুধু এই পর্যন্ত দিলে আমার টেন্স হয়ে যাচ্ছে। যেমন হি হ্যাজ কালেক্টেড, একটা ভার্ব সি দিলাম। শি হ্যাজ রেড, ইট হ্যাজ ব্রোকেন, এটা ভেঙে গেছে, ভার্ব সি দিলাম। দে হ্যাভ প্লেড, ভার্ব সি দিলাম। জন হ্যাজ ডান, ভার্ব থ্রি দিলাম। তাহলে এইভাবে হ্যাভ হ্যাজ দিয়ে আমরা ভার্ব থ্রি দিলে কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো আশা করি বুঝেছেন। আলামিন বিন আলামিন বিএম, বিএম দিয়ে কি বোঝায় ভাই? ভাই আপনি অবশ্যই ক্লাস 1 থেকে শুরু করবেন। আপনি ক্লাস 1 থেকে শুরু না করলে যে সিঙ্গুলার প্লুরাল কি বলছে আপনি তো বুঝতে পারবেন না। হ্যাঁ, ক্লাস অবশ্যই আপনাকে সিরিয়ালি দেখতে হবে। হ্যাঁ, আপনি মাত্র তো 2টা ক্লাস হয়েছে, তো আপনি একটু দ্রুত হচ্ছে আপনি ক্লাস 2টা দেখে ফেলেন। আজকে নিয়ে তো 3টি ক্লাস হলো, তো আপনি 3টি ক্লাস খুব দ্রুত দেখে আমাদের সাথে পরে লাইভে জয়েন করেন, সেটি ভালো হবে। হ্যাঁ, অবশ্যই সিরিয়ালি দেখে আসবেন। আচ্ছা, ওকে, আরিফুল ইসলাম সোহাগ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এতটুকুই শুধু মাথায় রাখেন, বাকি আলোচনা পরে হবে আস্তে আস্তে। এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি? দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোন একটা কাজ অতীতকালে শুরু হয়েছে, কাজটি শুরু হয়েছে অতীতকালে, কিন্তু এখনো কি হচ্ছে, সেই কাজটি শেষ হয়নি, এখনো কাজটি চলছে। অর্থাৎ কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে বোঝায়। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয়টা। বিষয়টি কেমন? ধরেন আমি বললাম যে তারা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তারা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তাহলে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এখন যদি রাত 10টা বাজে হয় তাহলে 2 ঘন্টা আগে সন্ধ্যা 8, মানে সন্ধ্যা বা রাত 8টা ধরেন, রাত 8টা যদি হয়, 8টা বাজে নিশ্চয়ই এখন অতীতকাল, সেই অতীতকাল 8টার সময় তাদের এই দাঁড়িয়ে থাকা শুরু হয়েছে, কিন্তু এখন 10টা বাজে, এখনো কাজটি শেষ হয়নি, তারা এখনো দাঁড়িয়ে আছে। তাহলে কাজটি শুরু হয়েছে অতীতকালে, কিন্তু এখনো কাজটি চলছে, এখনো কাজটি থামেনি, কাজটি শেষ হয়নি। এই যে অবস্থাটা, অতীতকালে শুরু হয়ে এখনো চলতেই আছে, চলছেই, এই বিষয়টা বোঝানোর জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের বাক্যগুলোকে লিখতে হয়। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের স্ট্রাকচার হচ্ছে এতটুকু, আমরা মনে রাখবো। এটার স্ট্রাকচারে আমাদের এতটুকু থাকবে। সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব। আমরা একটু আগে হ্যাভ এর ব্যবহার শিখেছিলাম যে আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে এখন আয়ের সাথে আমি হ্যাভ বিন দিব। প্লুরালের সাথে হ্যাভ বসে, তাহলে প্লুরাল সাবজেক্টগুলোর সাথে আমি হ্যাভ বিন দিব। আর হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে, তাহলে সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে আমি হ্যাজ বিন দিব। আর তারপরে ভার্বের সাথে আইএনজি দিব। আর গতকালকে আমরা এই আইএনজি যুক্ত করা নিয়মগুলো দেখেছিলাম, আমরা সেই নিয়মগুলো মেনে ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করব, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যের মধ্যে সিন্স এবং ফরের সাথে একটা সময়, একটা টাইম উল্লেখ থাকে। সিন্স এবং ফরের পর একটা টাইম উল্লেখ থাকে। এই বিষয়টা আপাতত মাথায় রাখেন। আপনি সিন্স কখন দিবেন, ফর কখন দিবেন, এই ধরনের কিছু বিষয় আছে, এগুলো প্রিপোজিশনের ব্যবহারে গিয়ে শেখাবো, আপাতত লাগবে না। শুধু আপাতত এতটুকু জানেন যে আমাদের সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, এতটুকু হলেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সিন্স এবং ফরের পরে যে টাইম সবসময় থাকতে হবে এটা বাধ্যতামূলক না, থাকলে ভালো, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এতটুকু যদি মেনটেন করতে পারি তাহলে আমার টেন্স হয়ে যাবে, এতটুকু থাকলে আমার টেন্স হয়ে যাবে। আর এটা একটা বাড়তি বিষয়, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট দিলে ভালো হয়, দিলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ছোট্ট করে একটু জেনে রাখবো, সিন্স শব্দটার অর্থ হচ্ছে, সিন্স শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে, সিন্স শব্দের অর্থ হতে বা থেকে। আর ফর যে শব্দটা আছে এটার অর্থ হয় যাবত বা ধরে, যাবত বা ধরে। ফর শব্দের অর্থ হচ্ছে যাবত বা ধরে। আমরা যদি একটা বাক্য লিখি, যেমন ধরেন আই, আই লিখলাম, প্রথমে সাবজেক্ট লিখলাম আই। আচ্ছা, আয়ের সাথে কি বসে? আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে আমাদের আয়ের সাথে লিখতে হবে হ্যাভ বিন, আমরা লিখবো হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপর আই হ্যাভ বিন
ধরেন আই হ্যাভ বিন টিচিং, যে আমি পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং সিন্স 9 PM, সে রাত 9টা থেকে আমি পড়াচ্ছি। দেখেন সিন্স অর্থ থেকে, রাত 9টা থেকে আমি পড়াচ্ছি, রাত 9টায় পড়ানো শুরু করেছে। আপনাদের আগে ওই বিসিএস পেইড ব্যাচের একটা ক্লাস নিয়েছি, তারপর আপনার ক্লাস নিয়েছি। 9টার সময় পড়ানো শুরু করেছিলাম, এখনো আমার পড়ানো শেষ হয়নি, এখনো কাজটা চলছে। এই জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লিখেছি। আর সিন্সের অর্থ হচ্ছে থেকে, 9টা থেকে আমি পড়াচ্ছি, 9টা থেকে আমি পড়াচ্ছি। ঠিক আছে, এই হলো বিষয়টা। এরকম অনেক বাক্য আপনারা লিখতে পারেন, যেমন আমি লিখতে পারি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভাই রে ভাই, সেই সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি হয়নি, বৃষ্টি থামেনি, এখন পর্যন্ত বৃষ্টি চলছে তো চলছে। ঠিক আছে, এখনো থামেনি। এরকম হয় না, বর্ষাকালে কিন্তু আমরা এরকমটা ঘটতে দেখি যে একবার বৃষ্টি শুরু হলে আর থামে না, অনেক লম্বা সময় বৃষ্টি হয়। এরকম আর কি, এরকমের যে কাজগুলো অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এইরকমের সবগুলো বাক্যকে আমরা এইভাবে লিখবো। যেমন আরেকটা বাক্য দেখেন, যেমন ইউ দিয়ে যদি একটা বাক্য লিখি, ইউ এর সাথে কি বসে, হ্যাভ বসে, ইউ তো প্লুরাল, ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে ইউ হ্যাভ বিন স্লিপিং, যে তুমি ঘুমাচ্ছ ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছ। দেখেন ফর অর্থ ধরে বা যাবত, তুমি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছ বা 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছ, তুমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছ, তুমি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছ, আপনি যেটা বলেন। ঠিক আছে, তো এখানে ইউ এর সাথে হ্যাভ বসে বলে আমরা হ্যাভ বিন দিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি, আর ফর সিন্স প্লাস একটা টাইম থাকার কথা, টাইম আমরা উল্লেখ করেছি। এই হলো বিষয়। আশা করি বুঝেছেন ভালোভাবে। আচ্ছা, ছোট্ট একটা নোট দেই, এই নোটটা একটু যদি এখন একটু জেনে রাখেন, মাঝে মধ্যে এরকম কিছু খুঁটিনাটি বিষয় দেবো, এগুলো যত শেখা যায় ততই ভালো। দেখেন সিন্সের 2 রকম অর্থ হয়। হ্যাঁ, সিন্স যখন একটা সময়ের আগে বসে, যখন একটা সময়ের আগে সিন্স বসে, যখন আপনি দেখবেন যে সিন্স, হ্যাঁ, এই সিন্স যখন কোন একটা টাইম বা সময়ের আগে বসে, তখন এই সিন্সের অর্থ হয় হতে বা থেকে। তখন এই সিন্স একটা প্রিপোজিশন, এই সিন্স প্রিপোজিশনের কাজ করে। কিন্তু আবার সিন্স মাঝে মধ্যে বাক্যে কনজাংশনের কাজ করতে পারে, সিন্স আবার বাক্যে কনজাংশনের কাজ করে। সিন্স যখন কোনো বাক্যে কনজাংশনের কাজ করে, তখন আবার সিন্সের অর্থ হয়ে যায় যেহেতু। তাহলে প্রিপোজিশন হলে হতে বা থেকে, কনজাংশন হলে যেহেতু। আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন যেমন লিখতে পারি, দেখেন সিন, যেহেতু হি ওয়াজ পোর, যেহেতু সে গরিব ছিল, হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি, সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে নাই। যেহেতু দেখেন এখানে এই সিন্স একটা কনজাংশন, দেখেন এখানে কিন্তু এই যে সিন্সের পরে কিন্তু কোনো টাইম নেই। দেখেন সিন্সের পরে একটা বাক্য আছে, সাবজেক্ট ভার্ব একটা বাক্য আছে, তার মানে সিন্স একটা কনজাংশন, একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সকে বা 2টা ক্লজকে যুক্ত করেছে। ক্লজের আলোচনা না যাই, সেন্টেন্স দিয়ে বুঝেন যে এখানে সাবজেক্ট ওর একটা সেন্টেন্স, এখানে আরেকটা সাবজেক্ট ওর আরেকটা সেন্টেন্স, 2টা সেন্টেন্সকে সিন্স যুক্ত করেছে। আর যখন 2টা সেন্টেন্সকে সিন্স যুক্ত করলো, সিন্স এখানে একটা কনজাংশনের কাজ করছে। আর যখনই সিন্স কনজাংশন, তার অর্থ হয়ে গেছে যেহেতু। প্রিপোজিশন হলে হতে বা থেকে, আর কনজাংশন হলে যেহেতু। ঠিক আছে, তাহলে আমরা মোট 4টা টেন্স শিখে গেলাম, 4টা টেন্স শিখে গেলাম। এবং এই 4টা টেন্সের যে স্ট্রাকচার, আমরা 4টা টেন্সের কি কি স্ট্রাকচার শিখেছি বলেন তো? 4টা টেন্সের যে আমরা স্ট্রাকচার শিখেছি, দেখেন কি শিখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট শিখেছি, সাবজেক্টের পরে যদি আমরা ভার্ব অন দিই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমাকে অবশ্যই অ্যাজ বা ইয়েস হবে কিনা আমাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখলাম যে সাবজেক্টের পরে এম দিব, ইজ দিব অথবা আর দিব, তারপরে ভার্বের সাথে কি দিব, আইএনজি দিব। এখানে আয়ের সাথে এম দিতে হয়, সিঙ্গুলার হলে ইজ দিতে হয়, প্লুরাল হলে আর দিতে হয়। আর ভার্বের সাথে আইএনজি করার ক্ষেত্রে 4টা নিয়ম আমাদেরকে মেনে চলতে হয়। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্টে পড়লাম, সাবজেক্টের পরে হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি থাকবে, ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আর এখানে শিখেছি আয়ের সাথে আমরা হ্যাভ দিব, সিঙ্গুলারের সাথে হ্যাজ দিব, প্লুরালের সাথে হ্যাভ দিব। আর লাস্টে শিখলাম যে সাবজেক্টের পরে কি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন থাকবে, হ্যাভ বিন অথবা থাকবে হ্যাজ বিন, তারপরে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। ভার্বের সাথে যদি আইএনজি দিই তাহলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, হয়ে যাবে। আর বলেছি সিন্স অথবা ফরের পরে সাধারণত একটা টাইম, এই বাক্যে কি থাকবে, উল্লেখ থাকবে। ঠিক এই যে আমি যেভাবে বললাম, যেভাবে আমি গল্পটা বললাম,
এই এই স্ট্রাকচারগুলো খাতার মধ্যে লিখবেন, আর এই আমার মতো করে আপনি নিজের সাথে নিজে কি করবেন, গল্প করবেন। সেম এইভাবে বলবেন যে হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়, এসবিএস দিতে হয়, এসবিএস দেওয়ার সময় হচ্ছে ভার্বের শেষে দেখতে হয় যে এস 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 এই সি এক্স জেড আছে কিনা, এগুলো থাকলে ইএস দিব, এগুলো না থাকলে এস দিব, ওয়াই থাকলে ওয়াই আই হয়ে যাবে, কিন্তু ভাল থাকলে আই হবে না। নিজের সাথে না এগুলো গল্প করবেন। জানেন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম আমি না ঠিক এইভাবে পড়তাম। জানেন কিভাবে পড়তাম? যেন আমি একটা খাতার মধ্যে লিখতাম রিভিশন, আমি এটা শিখাই দিই, সবসময় এগুলো বলা যাবে না। একটা খাতা বানাইতাম, ধরেন একটা খাতা, যে সেই খাতাটার নাম থাকবে রিভিশন, ইংলিশ রিভিশন। আমি কি লিখতাম জানেন? আমি মানে শুরুতে ধরেন যে আপনাদের নাম্বার পার্সন লেখাইছি না, সবগুলো লিখে রাখতাম, আই উই ইউ। মাঝে মাঝে নিজের সাথে ওই রিভিশনের খাতা খুলে ওই আই দেখে বলতাম এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই ফার্স্ট পার্সন প্লুরাল, নিজের সাথে নিজে গল্প করতাম। ওকে, ধরেন লিখতাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি লিখতাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে না আমি নিজের সাথে নিজে গল্প করতাম। কিভাবে গল্প করতাম জানেন? আমি গল্প করতাম এইভাবে, যে প্রথমে আমি লিখতাম যে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটা কি, ধরেন ডেফিনিশন, প্রথমে হচ্ছে ডেফিনিশন। তো ডেফিনিশনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন হচ্ছে যে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে চিরন্তন সত্য বা হেবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝায়। এরপরে লিখে রাখতাম স্ট্রাকচার। এবার আমি স্ট্রাকচারটা নিজে নিজে বলতাম। স্ট্রাকচারটা আমি শুধু লিখে রাখতাম স্ট্রাকচার, এবার স্ট্রাকচার বলতে হবে। আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তারপর লিখে রাখতাম এস বা ইয়েস। এস বা ইয়েস এর ক্ষেত্রে আমি বলতাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস দিতে হবে। তারপর বলতাম যে কিন্তু ভার্বের শেষে এস 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 এইচ এইচ এক্স ও জেড থাকলে তখন এস দেওয়া যাবে না, ইয়েস দিতে হবে। তারপর লিখে রাখতাম ওয়াই। ওয়াই লিখে বলতাম কি যে এস যোগ করার সময় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে যদি ভার্বের শেষে দেখি ওয়াই আছে, তখন ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস দিব, ভাওয়েল না থাকলে যদি কনসোনেন্ট থাকে ওয়াইটাকে আই করে ইয়েস দিব। শুধু এই অংশটুকু দেখে আপনি মানে নিজের সাথে নিজে গল্প করবেন, কোনো মুখস্থ করার দরকার নাই ভাই, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। ঠিক এইভাবে লিখে লিখে নিজের সাথে গল্প করবেন, এনাফ হয়ে গেল। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এরকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস লিখে নিজেকে আবার এইভাবে রেডি করেন। ডেফিনিশন, যে আমি কখন এই টেন্স ব্যবহার করি, কখন করি, যে এই মুহূর্তে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, এই মুহূর্তে এখন চলছে এটা বোঝাতে। তারপরে স্ট্রাকচার বলেন, স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের সাথে আইএনজি। এবার বলেন যে এমিজার আয়ের সাথে এম বসে, সিঙ্গুলার সাথে ইজ বসে, প্লুরালের সাথে আর বসে। তারপরে কি ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি নিয়মগুলো বলেন যে সাধারণত বেস ফর্মের সাথে আইএনজি হয়, ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রির সাথে আইএনজি হয় না। ওই যে বি এর সাথে বিং হয়, হ্যাভ এর সাথে হ্যাভিং হয়, হ্যাজ এর সাথে আইএনজি হয় না। এগুলো একটু মনে করে নিজেকে একটু বলেন। আপনি ই উঠে যায়, একটাই থাকলে উঠে যায়, দুইটাই থাকলে উঠে না। ভাই এইভাবে শুধু নিজের সাথে গল্প করা, কোনো মুখস্থ করতে হবে না, কিছু না। এরকম রিভিশনের খাতার মধ্যে এরকম পয়েন্ট লিখে রাখবেন, পয়েন্ট দেখে দেখে নিজের সাথে বলবেন যে হ্যাঁ ভাইয়া এটা এরকম, এটা এই ঘটনা। ধরেন আপনি এসবিএস এর গল্পটা বলতে গিয়ে ভুলে গেছেন, মনে নাই, তখন আপনি নোট খাতা খুলবেন, নোট খাতা খুলে আবার এটা রিভিউ দেখবেন যে হ্যাঁ ক্লাসে এই ভাইয়া বলেছিল, এই শিখছিলাম, ভাই পড়া হয়ে গেছে। এইভাবে পড়তে হবে। নোট খাতা থাকবে, রিভিশনের খাতা থাকবে, রিভিশনের খাতা থেকে গল্প করবেন, ভুলে গেলে নোট খাতা খুলে আবার সেখান থেকে রিভিশন করবেন। এইভাবে করে আপনি কন্টিনিউ করেন। 3 মাস 6 মাস পরে আপনি দেখবেন যে আপনাকে কিছু মুখস্থ করতে হচ্ছে না, এমনি মাথায় থাকছে। পরীক্ষার হলে তো আপনাকে এগুলো লিখতে হবে না, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই মুখস্থ করে হয় না, জেনেও অ্যাপ্লাই করতে হয়। এই যে আমরা জানছি, আমরা এইভাবে জানছি, পরে আমরা এগুলো অ্যাপ্লাই করবো। আমি আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে 4টে স্ট্রাকচার আরো আজকে কয়েকটা শেষ করব। যতটুকু শেষ হবে খাতার মধ্যে এরকম রিভিশনের পেজের মধ্যে লিখে এগুলো নিজের সাথে নিজে গল্প করে করে বাসায় যত বেশি সম্ভব রিভিশন করবেন, মাথায় ঢুকে যাবে। টেন্স এমন ভাবে পড়াবো যে এখান থেকে আপনার জীবনের মোড় ঘোরা শুরু হবে ইনশাল্লাহ, আপনি দেখবেন। হ্যাঁ, একটু একটু সময় দেন আমাকে, আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে গোছাই নিই। আচ্ছা, এবার চলেন আমরা পরে টেন্সে চলে যাই। এবার আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। তো পাস্টের প্রথম যে টেন্স সেটা হচ্ছে, পাস্টের প্রথম টেন্সটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। এটাকে আপনি পাস্ট ইনডিফিনিটও বলতে পারেন, সিম্পল পাস্ট টেন্সও বলতে পারেন। আমি পাস্ট টেন্স আলোচনায় যাওয়ার আগে আমাকে একটু বলেন তো যে আমি যেইভাবে পড়তে বলেছি এটা আপনারা বুঝেছেন কিনা, এটা ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনাদেরকে পড়তে হবে?
সবাই বুঝেছেন? কোনো প্রশ্ন আছে বলেন। কোনো সমস্যা থাকলে বলবেন। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। ওকে, জি। মায়াপু ঠিক এইভাবে, হ্যাঁ, কয়েকটা দিন একটু খাটেন, ইংলিশ অনেক ভালো লাগবে। দেখবেন ইংলিশ প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন আপনার ভালো লাগবে। ইংলিশ প্রশ্ন দেখলে খুশি হবেন যে না, একটু ভাবি তো, হ্যাঁ এইটা তো পারতেছি, এটা তো দেখলেই পারতেছি, আপনার ফিল হবে। হ্যাঁ, কিন্তু বারবার একটা কথা বলি যে ভার্বের যে শীট দুইটা দিয়েছি, যদি শেষ করে না থাকেন ভালোভাবে, আমি কিন্তু প্র্যাকটিস করার শীট দিয়েছি, আপনার এমন নিখুঁত হওয়া উচিত যে ওই শীটের মধ্যে সবগুলো লিখলে যেন মিনিমাম 85% কারেক্ট হয়। মিনিমাম 85% যেন কারেক্ট হয়। 85% কারেক্ট হলে বুঝবেন আপনার পড়া হয়েছে। আর যদি 85% কারেক্ট আপনি না করতে পারেন, আপনি মনে করবেন আপনার পড়া হয় না, আপনি এখন দুর্বল থেকে গেছেন। ওইটা ভুল করলে, এই যে দেখছেন প্রত্যেকটা বাক্যের মধ্যে যে ভার্ব ওয়ান, বেস ফ্রম, ভার্ব থ্রি লাগতেছে। এখন আপনি যদি এগুলো নাই চিনেন কোনটা কোন ফ্রম, আপনি টেন্স চিনবেন না, টেন্স বানাইতে পারবেন না, টেন্স দেখা চিনবেন, লাভ হবে কি? কোনো লাভ হবে না। গ্রামার পড়তে গেলে ওই ভার্ব জানতে হবে। ওখানে ফাঁকি দিয়ে না দয়া করে, যাদের এখনো শেষ হয়নি, এখনো তো সময় আছে, এখনো সময় আছে, এখনো ওইটি কিন্তু ভালোভাবে শেষ করেন। পরীক্ষা দিয়েন বাসায়, মিনিমাম 80% যেন কারেক্ট হয়। পরীক্ষা দিয়ে মিলিয়ে দেখবেন যে আপনি 85% মার্ক পেয়েছেন কিনা। যদি পান তাহলে ভাববেন পড়া হয়েছে, আর যদি না হয় আরো পড়েন, ভালোভাবে পড়েন। দেখেন, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? এইটা ব্যবহার করার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে অতীতকালে কিছু হয়েছিল বা ঘটেছিল বোঝায়। তো এইটার সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনাদের হচ্ছে একটা হচ্ছে আপনাদের মধ্যে একটা সমস্যা হয়। দেখেন, প্রেজেন্ট পারফেক্টে বলছি যে আমি খেয়েছি, মা আমি খেয়েছি, মানে এই মাত্র খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্টে বলি। মাকে বুঝাইতে চাইতেছি যে মা আমি খাইছি, কিন্তু মাত্র মাত্র একটু আগে খাইলাম, ওইটা আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো। আর মাকে যদি আমি বুঝাইতে চাই যে মা আমি খাইছিলাম, কিন্তু সেটা অনেক আগে, 1 ঘন্টা হয়ে গেছে, অনেক আগে, সকালে খাইছি, দুপুরে খাইছি, অনেক আগে, অতীতকাল, আমি বুঝাইতে চাই কাজটা আমি অনেক আগে করছি, করে ফেলছি, হয়ে গেছে সেটা। যদি এটা বুঝাইতে চাই তখন আমি পাস্ট ইনডিফিনিটে লিখব। এখন শোনেন, আমি আপনার সাথে কথা বলতেছি, ইংলিশ একটা ভাষা, উই আর লার্নিং টু মেক কমিউনিকেশন উইথ পিপল। আমরা হয় লিখে মানুষের সাথে কমিউনিকেশন করব অথবা বলে কমিউনিকেশন করব, দুইটার যে কোনো একটা। হয় বলবো, আপনি শুনে আপনি আমার একটা মেসেজ বুঝবেন, অথবা আমি লিখে দিব, আপনি পড়ে বুঝবেন। এখন আমি আপনারে কি বুঝাইতে চাই? যদি এমন হয় যে ভাইরে আমি লিখছি, কিন্তু সেইটা আমি এই মাত্র লিখছি, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্টে বলবো, বলবো আই হ্যাভ রিটেন। আর আমি যদি হয় আপনাকে বুঝাইতে চাইছি যে ভাই আমি লিখছি, মানে আমি লিখছিলাম, মানে অনেক আগে লিখছি, সে সন্ধ্যাবেলা, বিকালবেলা, দুপুরবেলা লিখছিলাম, আগে লিখছি। আপনাকে যদি আমি এইটা বুঝাইতে চাই যে ভাই আমি এখন করি নাই, এই মাত্রই আমি করি নাই, আমি আগে করছি, যদি বুঝাইতে চাই, তখন আমি প্রেজেন্ট পারফেক্টে বলবো না, তখন আমি এই পাস্ট ইনডিফিনিটে বলবো। তখন বলবো আই রোড, আমি লিখেছিলাম। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, এই মাত্র লিখেছি। আর আই রোড, আমি লিখেছিলাম। আপনাকে আমি যেইটা বুঝাইতে চাই আমি সেটা বলবো। আগে লিখছিলাম বুঝাইতে চাইলে আমি কি করবো? পাস্ট ইনডিফিনিটে লিখবো। আর এই মাত্র লিখছি বুঝাইতে চাইলে প্রেজেন্ট পারফেক্টে লিখবো। আমি আপনাকে যেভাবে কথাটা বলবো, যদি প্রেজেন্ট পারফেক্টে বলি, আপনি বুঝে নেবেন আমি কাজটা এখন করছি। আর যদি আমি পাস্ট ইনডিফিনিটে বলে যে আগে করছিলাম, যদি আমি এইভাবে বলি, আপনি বুঝে নেবেন যে স্যার কাজটা করছে কিন্তু অনেক আগে করছে, এখন না, অনেক আগে করছে। আমার বলা, আমি কোন স্ট্রাকচারে বলতেছি, সেই স্ট্রাকচার দেখে আপনি বুঝে নেবেন আমি কি বলতে চাইতেছি। আপনি যদি আমাকে বলেন, আপনার এই স্ট্রাকচার দেখে আমি বুঝে নিব যে কাজটা কি আপনি এখন করছেন নাকি অনেক আগে করছেন। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আমরা সামনে আরো এগুলো যখন পড়তে থাকবো, এগুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। তবে এখন যেটা বললাম এটা না বুঝতে বলি। দেখেন এইটার স্ট্রাকচার কি, আমাদের এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কিচ্ছু না, শুধু ভার্ব টু। ভার্ব টু মানে কি? পাস্ট ফর্ম।
ভার্ব 1 দিলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 দিলে হয় পাস্ট ইনডিফিনিট। ভার্ব 2 দিব, ভার্ব 2 দিলে হয়ে যাবে। যেমন উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম, অ্যাট 5 PM, শুক্রবার দিন বিকেল 5টার সময় বাইরে গিয়েছিলাম। ভাই সেই বিকেল 5টায় গিয়েছিলাম, সেই 5টা কি এখন এই মাত্র, কত আগে ঘটে গেছে না? এই জন্য পাস্টে লিখছি। গিয়েছিলাম, গেছি না ভাই, গিয়েছিলাম। যদি বলি যে আমি সেখানে, আমি এখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি, আমি এখানে এসেছি, এই মাত্র, এই জন্য এসেছি বলতেছি। আর যদি আমি বলতাম যে আমি ওখানে গিয়েছিলাম, অনেক আগে গিয়েছিলাম, তখন ছিলাম বলবো। আর ওখানে আমি এই মাত্র গিয়েছি, তখন আমি গিয়েছি বলবো। ঠিক আছে, খেয়াল করেন। ওকে, তো এই টেন্সের মধ্যে একটা ঝামেলা হবে। কি নিয়ে ঝামেলা হবে? এই ভার্বগুলোর দিকে একটু তাকান, দেখেন একটু আপন আপন লাগে কিনা। এই ভার্বগুলোর কথা মনে আছে? বলছিলাম কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর 3টা ফর্ম কি হয়? সেম হয়। 3টা ফর্ম কি হয়? সেম হয়। কাট কাট কাট, পুট পুট পুট, রিড রেড রেড। রিড, এটা রিড, কিন্তু পরেরটা হচ্ছে রেড রেড, রিড রেড রেড। আচ্ছা, এখন একটু খেয়াল করেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, এটা আপনাদের জন্য প্রশ্ন। বলেন, আই রিড বুকস, আমি বই পড়ি। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যটাকে, এই যে এখানে যে আমি রিড লিখলাম, এটা কি ভার্ব 1 নাকি ভার্ব 2? যদি এটা ভার্ব 1 হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ভার্ব 2 এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু আসলে এই বাক্যটা কোন টেন্স হবে একটু বলেন তো? এটা কোন টেন্স? এটা কি এখন, মানে আমি কি এখন এই রিডটাকে ভার্ব 1 ধরে প্রেজেন্ট ইনডিফিনিট বলবো, নাকি এটাকে ভার্ব 2 ধরে পাস্ট ইনডিফিনিট বলবো? কোনটা বলা উচিত বলেন তো? আপনাদের যুক্তি কি বলে? কোনটা হবে বলেন? এটা কোন টেন্স হবে বলেন? কোন টেন্স লিখবো? যারা এই একই রকমের যে ভার্বগুলো আছে, এই একই রকমের যে ভার্বগুলো আছে যে 3টা ফর্ম সেম হয়, যারা এগুলো চিনেন না তারা কিন্তু ঝামেলায় পড়বে। তারা কিন্তু এই ধরনের যখন প্রশ্ন আসবে তখন কিন্তু কি উত্তর দিবেন খুঁজে পাবেন না, কি উত্তর দিবেন খুঁজে পাবেন না। এগুলো কিন্তু আমি বারবার এর জন্য বলছি যে ভার্ব জানা খুব ইম্পর্টেন্ট। খুব, আপনি খালি কষ্ট করে ভার্ব জানেন, গ্রামার আমি আপনাকে শিখাই ছাড়বো। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট কি আসতেছে না নাকি কমেন্ট করতেছেন না? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট লিখছেন আমাদের শাহজাহাল ইসলাম ভাই। ভাব টু কারণ এস বা ইয়েস নেই। ভাই এখানে এস বি এস এর প্রশ্ন আসছে কেন? শাহানা ইয়াসমিন আপু, কেন এস বি এস এর প্রশ্ন আসছে? ভাই সাবজেক্ট তো প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, প্লুরালের সাথে তো এস বি এস হয় না, সিঙ্গুলার হলে এস বি এস হয়। এখানে তো আমার এস বি এস লাগবে না। সম্রাট বালি বলেছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই 1 2 3 জনই আনসার দিলেন, বাকিরা কই? 12 13 জন হচ্ছে লাইভে আছেন, তো বাকির আনসার লিখেন না কেন? কষ্ট হয়? কষ্ট হইলে হবে না ভাই, সাথে সাথে একটু থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে আপু বলেছেন পাস্ট ইনডিফিনিট বলেছেন। না, পাস্ট ইনডিফিনিটও বলা, শুধু পাস্ট ইনডিফিনিট বললে প্রেজেন্ট ইনডিফিনিট কেন বলতে পারবো না? শোনেন, ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এই বাক্যটাকে আমরা 2টা টেন্সই বলতে পারবো। এটাকে যদি কেউ প্রেজেন্ট ইনডিফিনিট বলে সেটাও রাইট, যদি কেউ বলে এটাকে পাস্ট ইনডিফিনিট সেটাও রাইট, কোনো সমস্যা নেই, 2টাই রাইট আনসার হবে। কারণ কেউ যদি আমাকে বলে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট না, তাহলে সে ভুল বলছে। আবার যদি কেউ যদি বলে এটা পাস্ট ইনডিফিনিট এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে সে ভুল বলছে। এটা আসলে 2টাই হবে, কারণ এটা, এটা যে ভার্ব 1 এটাও হইতে পারে, যে ভার্ব 2 সেটাও হইতে পারে, 2টাই হইতে পারে, 2টাই এই বাক্যটা হবে। তবে যদি একটা প্যাসেজ আকারে থাকতো, ধরেন একটা প্যাসেজ আছে, সে প্যাসেজে 20টা লাইন আছে, সে 20টা লাইনের মধ্যে এই লাইন একটা, ওই পুরো গল্পটা যদি প্রেজেন্টে থাকে তখন আমি বলবো যে এই বাক্যটা প্রেজেন্টের। যদি পুরো গল্পটা পাস্টে থাকে তখন আমি বলবো যে এটা পাস্টে। তখন আমি গল্প দেখে বুঝে নেব, গল্পটা দেখে গল্পটা কোন টেন্সে আছে, দেখি অতীতের গল্প নাকি প্রেজেন্টের গল্প, ওইটা দেখে আমি আনসার বলবো।
কিন্তু যদি আমাকে এরকম স্বতন্ত্র ভাবে শুধু একটা বাক্য দিয়ে বলে এটা কোন টেন্স, আমি দুইটাই বলবো, পরীক্ষাতে দুইটাকেই আমি আনসার করবো, যেটা দুইটাই হয়, কোনটাকেই ভুল বলা যাবে না। কারণ এটা ভার্ব 1 না ভার্ব 2, এটা আমার দাদার পক্ষেও বোঝা সম্ভব না যদি এরকম সিঙ্গেল করে লিখে দেয়, বোঝা সম্ভব না। হ্যাঁ, বললে, মুখ দিয়ে বললে আবার বোঝা যাবে। যেরকম যদি প্রেজেন্ট হয় তখন বলবে আই রিড বুকস, আর যদি পাস্ট হয় তখন বলবে আই রেড বুকস। রেড শুনে আমি বুঝবো এটা পাস্টে বলতেছে, কারণ এই রিড ভার্বের প্রেজেন্টে উচ্চারণ রিড, পাস্টে উচ্চারণ রেড। তখন এই রিড রেড শুনলে আমি বুঝতে পারবো প্রেজেন্টে বলতেছে নাকি পাস্টে বলতেছে। কিন্তু না শুনলে তো বলতে পারবো না, শুধু লিখে দিয়ে লিখে বোঝা সম্ভব সম্ভব না। তখন আমি দুইটাই বুঝবো যে দুইটা টেন্সই ঘটে। এবার আসেন আরেকটা ব্যাপার দেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যদি আমাকে কেউ লিখে দেয়, এখন যদি কেউ লিখে দেয় হি রেড আ বুক বা হি রিড এ বুক, হ্যাঁ, এখন বলেন তো এইটা কোন টেন্স হবে? এইটা কোন টেন্স? এইটাও কি দুইটা টেন্সই হবে? কে কে আছেন যে এইটা এইটা দুইটা টেন্সই হবে? এইটার পক্ষে কে কে আছেন? আর এইটা যে কোনো একটা টেন্স হবে, এইটার পক্ষে কে আছেন এবং সেটা কোন টেন্স হবে বলেন? যদি দুইটা হয় এটার পক্ষে কে কে আছেন, আর একটা হবে এটার পক্ষে কে কে আছেন, বলেন কোনটা হবে? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। পাস্ট ইনডিফিনিটে অনেকে মনে করে খালি স্ট্রাকচার মুখস্থ করলে হয়ে যায়, কিন্তু আসল প্যাচ হচ্ছে এই জায়গাতে। এই প্যাচ বুঝলে, এই প্যাচ বুঝলে সহজ হয়ে যাবে। এই যে আরিফুল ইসলাম সোহাগ ভাই, সহজ সরল মানুষ, প্রেজেন্ট ইনডিফিনিট বলে দিছে। হুম, একটা হবে তাই না ভাই? আচ্ছা, সম্রাট বালি ভাই পাস্ট ইনডিফিনিট হবে, গুড, ধরতে পারছেন। হ্যাঁ, মূল কাহিনীটা দেখেন ভাই, আমি ধরলাম যে এইটা ভার্ব 1, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো এখানে একটা এস হওয়ার কথা, হি রিডস এ বুক হওয়ার কথা। এস কি দিয়েছে? এস তো নাই। যদি এস থাকতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হইতো। এস দেয় নাই কেন? কারণ এস দেয় নাই, কারণ এটা ভার্ব 2। ভার্ব 2 এর ক্ষেত্রে কোনো এস বা এস হয় না, ভার্ব 2 এর ক্ষেত্রে কোনো এস বা এস হয় না। সুতরাং এইটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট, এইটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট, এটা কোনোভাবে প্রেজেন্ট ইনডিফিনিট না। এখানে তো এটা সাবজেক্ট প্লুরাল ছিল বলে এখানে এস বা এস লাগে নাই, এটা প্লুরাল ছিল বলে এস দেয় নাই, এই জন্য এটা প্রেজেন্ট না পাস্ট বুঝতে পারতেছি না। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে তো এস আছে কিনা এটা দেখে আমি চিনতে পারবো, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি আমি দেখি যে এস দেয় নাই, তখন আমাকে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ পাস্ট ইনডিফিনিটে কোনো এস বা এস এর প্রয়োজন হয় না। তাহলে এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। আর যদি আমাকে লিখে দিত হি রিডস আ বুক, এই এস দেখে আমি বুঝবো যে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। পার্থক্য কি বুঝতে পারছেন বলেন তো? যদি পার্থক্য বুঝে থাকেন, যদি পার্থক্য বুঝে থাকেন তাহলে এইটা বলেন, এইটা কোন টেন্স হবে? এটা কোন টেন্স বলেন? হি পুট দ্য বুক অন দ্য টেবল, এটা কোন টেন্স হবে? এটাকে কি আমরা দুই টেন্স বলতে পারবো? এটাকে কি আমরা দুইটা টেন্স বলতে পারবো, নাকি যে কোনো একটা? প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে নাকি দুইটাই হবে বলেন? মাথা খাটান। শুধু পাস্ট ইনডিফিনিট হবে তাই না? কেন পাস্ট ইনডিফিনিট হবে? কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যদি প্রেজেন্ট হতে একটা এস থাকতো, এস থাকলে বুঝতাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এস নাই, তার মানে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে পারসন, ভার্ব, তিনটা ফর্ম সেম, কত ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন? আপনি যদি এটা না চিনেন, ধরেন আপনাকে বয়েস যখন শেখাবো, আপনি যদি এটা না চিনেন না যেটা পাস্টে আছে, আপনি জীবনও ভয়েস চেঞ্জিং পারবেন না, আপনি জীবনও ন্যারেশন পারবেন না, আপনি রাইট ফর্ম ভার্ব পারবেন না, এগুলো চিনবেন না, আপনি পারবেন না, কোনো ম্যাজিক নাই। আপনি বুঝেন না, আপনি পারবেন না। আর আপনি এগুলো চিনবেন, আপনার জন্য ইংলিশ সহজ হতে শুরু করবে, দেখবেন অনেক কিছু, অনেক এগুলো থেকেই ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে, এগুলো চোখে পড়ে না তো ঘুরিয়ে পিছিয়ে এগুলো থেকে প্রশ্ন করে। আপনি জানলে সহজ হয়ে যাবে, আর না জানলে কঠিন হয়ে যাবে। এটাও একটু মনে রাখেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ মনে রাখেন।
ওকে, পাস্ট ইনডিফিনিটে আমাদের আর কিছু লাগছে না আপাতত। আমরা এরপর চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াসে। দেখেন পাস্ট কন্টিনিউয়াসের বিষয় হচ্ছে, যে অতীতকালে কোনো কাজ চলমান ছিল বা চলছিল বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয় হচ্ছে অতীতকালে কোনো কাজ চলমান ছিল বা চলছিল বোঝায়। আসলে এইগুলো বইয়ের ভাষা, এইভাবে না, আমরা এইভাবে শিখি। আজকে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কালকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ধরেন আজকে আপনাকে আমি পড়াচ্ছি, এখন আমরা পড়তেছি সবাই। আজকে শুক্রবার রাত 10:30 বাজে, আমরা সবাই পড়তেছি। শনিবার রাতের বেলা যদি জিজ্ঞেস করি, আচ্ছা গতকাল তুমি এই সময় কি করতেছিলা, আপনি বলবেন যে গতকাল 10:30টার সময় আমি পড়তেছিলাম। তাহলে আজকে 10:30টার সময় আমি পড়তেছি, সেটা যখন আমি আগামীকাল চলে যাব তখন বলবো যে গতকাল আমি পড়তেছিলাম। আজকে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কালকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন চলছে সেটা হয়ে যাবে অতীতকালে চলছিল। এই তো সিম্পল কথা। তাহলে আজকে যেটা চলছে কালকে সেটা চলছিল। ঠিক আছে, সহজ কথা। তো এটার স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার হবে আমরা প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে দিব আমরা ওয়াজ অথবা দিব ওয়ার, তারপরে দিব কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি দিব আইএনজি দিব। আর এখানে একটু খেয়াল করেন, এই যে ওয়াজ, হ্যাঁ, এই ওয়াজের সাথে দেখেন আবার একটা এস আছে। ওয়াজের সাথে কি আছে? এস আছে। যে এস থাকা মানেই সিঙ্গুলার, তাহলে ওয়াজ আমরা সবসময় সিঙ্গুলারের সাথে বসাবো, আর ওয়ার আমরা সবসময় প্লুরালের সাথে বসাবো। ওয়াজ বসাবো সিঙ্গুলারের সাথে, ওয়ার বসাবো প্লুরালের সাথে, তাহলে আমাদের বাক্যগুলো কি হবে? একদম রাইট হবে। যেমন দেখেন, যেমন আই 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 তো সিঙ্গুলার, তাহলে ওয়াজ, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। উই ওয়ার ওয়াচিং আ মুভি, আমরা একটা মুভি দেখছিলাম। উই কি প্লুরাল না, এজন্য ওয়ার লিখেছি। উই ওয়ার ওয়াচিং মুভি। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছিল। হি সিঙ্গুলারের জন্য ওয়াজ দিয়েছি। তারপর লিখতে পারি যে শি ওয়াজ ডান্সিং। ঠিক আছে, তাহলে শি ওয়াজ ডান্সিং, শি এর সিঙ্গুলার জন্য ওয়াজ দিয়েছে, ওয়াজের সাথে তারপরে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসে আমাদের আর কিছু জানতে হবে না। নেক্সট, এরপর আমরা চলে যাব পাস্ট পারফেক্ট। আমরা আগে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার শিখবো, তারপরে পাস্ট পারফেক্ট জিনিসটা কি ফিল করব। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। যদি আপনি কখনো দেখেন সাবজেক্টের পরে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্ব থ্রি আছে, এক কথায় বলে দিবেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি? একটা কথা বলি, দেখেন একটা পাস্ট পারফেক্টের একটা বাক্য যদি আমরা লিখি, বাক্যটা কেমন হয়? যেমন আই হ্যাড গন, এটার অর্থ হচ্ছে আই হ্যাড গন মানে আমি গিয়েছিলাম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, আমি গিয়েছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স। আবার আমি যদি একটা পাস্ট ইনডিফিনিটের বাক্য লিখি, পাস্ট ইনডিফিনিটের বাক্যের আপনাদের মনে আছে একটু আগেই পড়ালাম, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু দিলে পাস্ট ইনডিফিনিট হয়। এইটার অর্থ আমি গিয়েছিলাম। মিনিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আপনি পাস্ট ইনডিফিনিটে লিখলে যে অর্থ দাঁড়াবে, আপনি পাস্ট ইনডিফিনিটে লিখেন আর পাস্ট পারফেক্টে লিখেন, একই অর্থ। অর্থের দিক থেকে কোনো মানে, যদি আপনি এটাকে বাংলায় ট্রান্সলেশন করেন, ইংলিশ থেকে বাংলায় যদি আপনি ট্রান্সলেট করেন, সেম ট্রান্সলেশন আসবে, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, অনেকে মনে করে যে পাস্ট ইনডিফিনিটের মনে হয় একরকম অর্থ হয়, পাস্ট পারফেক্টের মনে আরেক রকম অর্থ হয়। না, দুইটার একই রকম বাংলা, একই রকম ট্রান্সলেশন, একই জিনিস বোঝায়। এইটা দিয়েও বোঝায় অতীতকালে একটা কিছু ঘটেছিল, এইটা দিয়েও বোঝায় অতীতকালে কিছু একটা ঘটেছিল বা হয়েছিল, সেম। যদি একই হয় তাহলে দুইটা টেন্সের দরকারটা কি? যদি একই জিনিস বোঝায়, দুইটা জিনিসের দরকারটা কি? শোনেন, আমি যদি বলি যে আমি সেখানে গিয়েছিলাম, তার সাথে দেখা করেছিলাম, তা সেখানে মানে তার সাথে দেখা করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, বা তার সাথে দেখা করেছিলাম সেখানে গিয়েছিলাম,
সেখানে গিয়েছিলাম, তার সাথে দেখা করেছিলাম। কোন কাজটা আগে ঘটেছে বলেন? কে বলতে পারবেন? আমি কি আগে সেখানে গিয়েছি তারপর দেখা করেছি, নাকি তার সাথে দেখা করে আরেক জায়গায় চলে গেছি? কোনটা আগে ঘটেছে? এটার সমাধান কি দেয়া সম্ভব? কোন কাজটা আগে ঘটছে এইভাবে শুনে দেয়া কি সম্ভব? দেয়া সম্ভব না। অতীতকালে যখন দুইটা কাজ ঘটে যায়, অতীতকালে দুইটা কাজ ঘটে গেছে, আপনি ধরেন এটা এ এটা বি, আপনি পাশাপাশি লিখছেন। আবার যদি কেউ চালাকি করে বি এর বি নাম্বার কাজটা আগে লেখে, এই নাম্বারটা পরে লেখে, যদি এইভাবে দেয় লেখে, কারো পক্ষে বোঝা সম্ভব কোন কাজটা আগে হয়েছে? ধরেন আপনাকে চিঠিতে আমি লিখে দিছি যে আমি সেখানে গিয়েছি, তার সাথে দেখা করেছি, তার সাথে দেখা করেছি, আমি সেখানে গিয়েছি, চিঠি পাঠাই দিলাম, আপনি চট্টগ্রাম থেকে চিঠি পাইলেন, আপনি এটা পড়লেন, পড়ার পরে আপনি বলেন কোন কাজটা আগে ঘটছে, আপনি বুঝবেন কোন কাজটা আগে আগে ঘটছে? বুঝার কোনো ওয়ে আছে? বুঝার কোনো ওয়ে নাই, বোঝা সম্ভব না। এই যে আমরা বুঝতে পারবো না, এই সমস্যার সমাধানে পাস্ট পারফেক্ট টেন্সকে আনা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের কাহিনী কি জানেন? শোনেন। অতীতকালে এই যে দুইটা কাজ থাকবে না, দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে অবশ্যই একটা কাজ আগে ঘটবে, আরেকটা কাজ পরে ঘটবে। একটা কাজ আগে, আরেকটা কাজ পরে, তাই না? যেই কাজটা আগে ঘটবে, যেই কাজটা আগে ঘটবে ভাই, সেইটা হবে পাস্ট পারফেক্ট, সেইটা হবে পাস্ট পারফেক্ট। আমি যখন দেখব যে এই বাক্যের মধ্যে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, আমি বুঝে নিব এই কাজটা আগে ঘটছে। আর যেই কাজটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আমি এই হ্যাড প্লাস ভার্ব থ্রি দেখে বুঝবো এটা আগে ঘটছে, আর সাবজেক্ট প্লাস ভার্ব টু দেখে বুঝবো এই কাজটা পরে ঘটছে। এর মানে হলো, যেই বাক্যে একটা পাস্ট পারফেক্ট থাকে, সেই বাক্যের মধ্যে আর একটা পাস্ট ইনডিফিনিট থাকে। দুইটা টেন্স পাশাপাশি থাকে। দুইটা টেন্স কি থাকে? পাশাপাশি থাকে। যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? শুধু এই বিষয়টাই মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো দেখেন, ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এই লেখাটা খেয়াল করেন। লেখাটা হচ্ছে যে অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। ধরেন এটা বড় ভাই, পাস্ট পারফেক্ট বড় ভাই, পাস্ট ইনডিফিনিট ছোট ভাই। বড় ভাই ছোট ভাই একই সেন্টেন্সে বসে, বড় ভাই আগে ঘটে গেছে, ছোট ভাই পরে ঘটবে। বড় ভাইয়ের জন্ম আগে হয়েছে, আর পাস্ট ইনডিফিনিট ছোট ভাই পরে পরে জন্মগ্রহণ করেছে। যেটা আগে ঘটবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটি পরে ঘটবে, যেটি পরে ঘটবে সেটা কি হবে? যেটি পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন একটা বাক্য দেখেন, এই বাক্যটা দেখেন, দেখেন এই বাক্যটাতে বলতেছে, এই বাক্যটাতে বলতেছে যে দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার এসেছিলেন, এন্ড দ্য পেশেন্ট ডায়েড, এবং রোগীটি মারা গেলেন। আগে কি ঘটছে দেখেন, আগে কোনটা ঘটলো? আগে কিন্তু ডক্টর আসছে, এই জন্য দেখেন পাস্ট পারফেক্ট। আগে ডাক্তার আসছে, ডাক্তার এসে রোগীর বেডের পাশে দাঁড়ায় আছে, রোগীকে টেস্ট টেস্ট করতে দিয়ে বলেন না সম্ভব না, টিকবে না। ডাক্তার বলে দিল টিকবে না, থাকবে না, সম্ভব না, খুব খারাপ পরিস্থিতি। তারপর পেশেন্টটা মারা গেল। তাহলে আগে ডাক্তার আসছে এই জন্য পাস্ট পারফেক্ট, আর পরে রোগীটি মারা গেছে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব টু আর হ্যাড প্লাস ভার্ব থ্রি। কোন বাক্যে যখনই পাস্ট পারফেক্ট আসবে আরেকটা পাস্ট ইনডিফিনিট সাথে থাকবে, সব সময় দেখবেন। বড় ভাই ছোট ভাই পাশাপাশি থাকবে, বড় ভাইয়ের কাজ আগে হবে, ছোট ভাইয়ের কাজ পরে হবে। বলেন কমপ্লিটলি বুঝছেন কিনা? ভালোভাবে কমপ্লিটলি কি বুঝছেন পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের পার্থক্য কি? ভাইভাতে অনেক সময় ট্রান্সলেশন ধরে। হ্যাঁ, ওই ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ট্রান্সলেশন ধরে অনেক পরীক্ষাতে ভাইভাতে। বিশেষ করে আগে যারা স্কুলে টিচার হইতো তাদের তো অবশ্যই অবশ্যই এই ট্রান্সলেশন ধরতো, ইংলিশ টিচার যারা হইতো ধরতোই। আর অনেকেই মানে ঝামেলা করে ফেলতো যে পাস্ট পারফেক্ট কোনটাতে হবে, ডাক্তার আসার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে নাকি রোগী মারা যাওয়ার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। ঝামেলা লাগতো। তো আপনাদের ওই ঝামেলা আমি ছুটাই দিচ্ছি, কারণ এটাও আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বে এই প্রশ্ন অনেক আসে, এটা কিভাবে সহজে করা যায় আমরা এখন এখন সেটা শিখবো ইনশাল্লাহ।
ওকে, আমরা তাহলে এটা একটু শিখি। হ্যাঁ, আমরা একটু মাথার মধ্যে একটু সেট করি আজকে। ওই প্রেজেন্ট ইনডিফিনিট বললে যেরকম অ্যাজ বাই ইয়েস এর চিন্তা আসতো না মাথায়, যে যখনই প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ বাই ইয়েস এর চিন্তা, কন্টিনিউয়াস টেন্স বললে ভার্বের সাথে আইএনজির চিন্তা আসে। পারফেক্ট টেন্স যদি বলে, পাস্ট পারফেক্ট বললেই মাথার মধ্যে নিয়ে আসবেন বিফোর এবং আফটারের কথা, যে পাস্ট পারফেক্টের সাথে জড়িয়ে আছে বিফোর এবং আফটার। পাস্ট পারফেক্টের সাথে জড়িয়ে আছে বিফোর এবং আফটার, দুইটা জিনিস জড়িয়ে, মানে জড়িত। কার সাথে? পাস্ট পারফেক্ট টেন্সের সাথে জড়িত। পাস্ট পারফেক্ট টেন্সের সাথে জড়িত হচ্ছে বিফোর আফটার, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে জড়িত অ্যাজ বাই ইয়েস, পাস্ট পারফেক্টের সাথে জড়িত বিফোর আফটার। আচ্ছা আচ্ছা, বিফোর শব্দের অর্থ কি বলেন তো? বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। আমরা একটু বুঝে পড়ি। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। আরেকটা শব্দ হচ্ছে আফটার। হ্যাঁ, আফটার শব্দের অর্থ কি? আফটার মানে হচ্ছে পরে। আফটার মানে হচ্ছে পরে। একটু ফ্রন্টে ঝামেলা হচ্ছে। আচ্ছা, বিফোর মানে আগে, আফটার মানে হচ্ছে পরে। আমরা একটু মাথায় রাখি, বিফোর মানে আগে, আফটার মানে পরে। তো যখনই বিফোর আফটার আসবে, আচ্ছা বিফোর আফটারের সাথে কার সম্পর্ক বলেন তো? বিফোর আফটারের সাথে কার সম্পর্ক? বিফোর আফটারের সাথে সম্পর্ক পাস্ট পারফেক্ট। আমরা সবসময় না এই বিফোর আফটার আসলে প্রথমে পাস্ট পারফেক্টটা কোথায় দিব এটা আগে ঠিক করব। পাস্ট পারফেক্টটা কোথায় হবে সেটা আগে ঠিক করব। যেমন দেখেন যে, দেখেন বিফোর মানে যেহেতু আগে, তাহলে এটার আগে হবে পাস্ট পারফেক্ট। সহজ কথা, বড় ভাই আগে হবে। বিফোর মানে আগে, এই জন্য আগে বড় ভাই। আর আফটার মানে কি? পরে, তাহলে পরে বড় ভাই। বলেন তো মাথায় ঢুকছে কিনা? বিফোর মানে আগে, তাহলে আগে বড় ভাই। আফটার মানে পরে, তাহলে পরে বড় ভাই। আর অন্য পাশে ছোট ভাইকে দিয়ে দিবেন। ছোট ভাইকে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশেও পাস্ট ইনডিফিনিট হবে, এই পাশেও পাস্ট ইনডিফিনিট হবে। ভুলেও এইভাবে মুখস্থ করেন না যে বিফোর, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। ভাই এইভাবে মুখস্থ করেন না, মনে থাকবে না। পরীক্ষার হলে পেঁয়াজ লেগে যাবে, একদম ঝামেলা পাকায় যাবে, ভুলে যাবেন কোনটার আগে কোনটা হবে, কনফিউজড হয়ে যাবেন। সুতরাং এইভাবে মুখস্থ করেন না, একদম মাথায় এইভাবে রাখেন যে হ্যাঁ, বিফোর আফটার জড়িত পাস্ট পারফেক্টের সাথে। তাহলে বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। আর অন্য পাশে দিয়ে দিব পাস্ট ইনডিফিনিট মানে ছোট ভাইকে। তাহলে বড় ভাই ছোট ভাই কম্বিনেশন মিল থাকলো, আমার বাক্যটা হয়ে গেল। যেমন এই যে দেখেন, আমি যদি বাক্য লিখে দেখাই, বাক্য যদি লিখে দেখাই দেখেন, তাহলে আমি একটু উল্লেখ করে দিই যে বিফোরের আগে, বিফোরের আগে থাকবে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট। আর অন্য পাশে কি দিব? অন্য পাশে দিব পাস্ট, অন্য পাশে দিব পাস্ট ইনডিফিনিট। যেমন বাক্য দেখেন, দেখেন আমি লিখতে পারি, দুইটা বাক্য দেখেন। দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রুগীটা আগে মরে গেছে ভাই, পাস্ট পারফেক্ট। এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বড় ভাই দেখেন আগে বসতে, আর পরে ছোট ভাই বসতে। আফটার, আফটারের পরে পাস্ট পারফেক্ট, এই জন্য এইবার রুগী মরে গেছে, ডক্টর আসার, মানে পেশেন্ট আগে মরে গেছে তারপর ডাক্তার আসছে। আগে কোনটা করছে? আগে পেশেন্ট মারা গেছে, পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো পরীক্ষা ঠিক এইভাবে আপনাকে ম্যাচ করে দিতে হবে। মিনিং কি দাঁড়াচ্ছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগেই রুগী মরে গেছে, আগেই মরে গেছে তারপর ডাক্তার আসছে। আর এখানে বলতেছি পেশেন্ট মানে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসছে, তাহলে আগে মরে গেছে, রুগী মরে গেছে, আগে ঘটে গেছে পাস্ট পারফেক্ট, আর পরে ডাক্তার আসছে পাস্ট ইনডিফিনিট। ম্যাচ সবসময় এটা মানে এই কম্বিনেশন ম্যাচ করে আমাদেরকে বাক্যে লিখতে হবে। তাহলে দয়া করে মুখস্থ করেন, আমি যেভাবে বলছি এভাবে একটু মনে রাখবেন, তাহলে দেখবেন আপনি ভুলতেছেন না বা আপনি কাজে লাগাইতে পারতেছেন। গ্রামার মানেই অন্ধের মতো মুখস্থ না, অন্ধের মতো মুখস্থ না। হ্যাঁ, খুব সুন্দর করে বুঝে বুঝে পড়া যায়। আপনাদেরকে খারাপ লাগতেছে বলেন তো? খারাপ লাগতেছে? টেন্স তো আপনারা আরো পড়ছেন, ছোটবেলা পড়ছেন না?
সেই 3-4 থেকে টেন্স পড়া শুরু হয়। এখন তো অনেক বড় হয়ে গেছেন, এইভাবে কি শিখছেন আগে? দেখেন পরের টেন্স, হ্যাঁ পাস্ট পারফেক্ট আপাতত কিছু লাগবে না, আজকের মতো শেষ, হ্যাঁ আজকের মতো লাস্ট টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে যে আমাদের বাক্যের মধ্যে কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি থাকবে। আর ওই যে বলছিলাম না যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে সিন্স এবং ফর প্লাস টাইম, বাই এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্টের, এখানেও সেম বিষয়টা ঘটবে, এখানেও সিন্স এবং ফরের পরে টাইম থাকবে। যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস আছে সবগুলোতেই সিন্স ফর প্লাস টাইম থাকে। যেমন দেখেন হ্যাড বিন সবার সাথে বসে, হ্যাড বিন তো একটাই, এখানে কার সাথে কোনটা বসবে এটা বিবেচনা করা দরকার নেই, সবার সাথেই বসবে। তো আমরা লিখবো যেরকম আই হ্যাড বিন, আই হ্যাড বিন আই হ্যাড বিন প্লেইং, আমি খেলাধুলা করতেছি, ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে খেলছি, আমি 3 ঘন্টা ধরে খেলছি। যেমন লিখতে পারি দে হ্যাড বিন, দে হ্যাড বিন, দে হ্যাড বিন স্টাডিং, যে তারা পড়াশোনা করছে, সিন্স ইভিনিং, তারা সন্ধ্যা থেকে কি করছে, পড়াশোনা করছে। দে হ্যাড বিন স্টাডিং সিন্স ইভিনিং, তারা সন্ধ্যা থেকে পড়াশোনা করছে। সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, সিন্স প্লাস টাইম, ফর প্লাস টাইম, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। বলেন এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা আমি মনে হয় বাকিগুলো একটু শেয়ার করে দিই, বেশি তো সময় লাগবে না, ফিউচারে আমাদের খুব বেশি আলোচনার কিছু নাই। ফিউচার ইনডিফিনিটটা আমরা একটু দেখি। ফিউচার ইনডিফিনিট মানেই হচ্ছে ভবিষ্যতে কিছু একটা ঘটবে। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে কোনো কিছু হবে বা ঘটবে বোঝায়, কিছু একটা হবে, ভবিষ্যতে কিছু একটা হবে বা ঘটবে। তো এটার স্ট্রাকচার খুব সহজ। আমরা কি করব, আমরা সাবজেক্টের পরে হচ্ছে শ্যাল উইল প্লাস যদি বেস ফ্রম দেই, শ্যাল উইলের পরে ভার্ব ওয়ান না ভাই, আমি কিন্তু শ্যাল উইলের পরে ভার্ব ওয়ান বলি নাই, বেস ফ্রম বলছি। বেস ফ্রম কিন্তু আমি বুঝেছি বেস ফ্রম কি। এই শ্যাল উইলের পরে আপনি হ্যাভ লিখতে পারবেন, হ্যাজ লিখতে পারবেন না। আপনি শ্যাল উইলের পরে ডু লিখতে পারবেন কিন্তু ডিড লিখতে পারবেন না, বেস ফ্রম লিখতে হবে, শ্যাল উইল প্লাস বেস ফ্রম। তবে এখন শেল তেমন একটা ব্যবহৃত হয় না, শেল এখন মডার্ন ইংলিশে শেলের ব্যবহার একদম নাই বললেই চলে। তবে যদি আপনি শেল দিতে চান, আপনি আই এবং উই, হ্যাঁ আই এবং উই এই দুইটার সাথে আপনি শেলও দিতে পারবেন, আপনি উইলও দিতে পারেন, আপনার যেইটা ইচ্ছা আপনি দিতে পারবেন, দুইটাই দেওয়া যাবে। কিন্তু যদি আপনি বাকি যতগুলো সাবজেক্ট আছে, বাকি যতগুলো সাবজেক্ট আছে সবার সাথে শুধুমাত্র উইল দেওয়া যাবে, সবার সাথে শুধুমাত্র কি দেওয়া যাবে, সবার সাথে শুধুমাত্র উইল দেওয়া যাবে, ওগুলোর সাথে কিন্তু শেল ব্যবহার করা যাবে না। বাকি সকল সাবজেক্টের সাথে উইল ব্যবহার করব, শুধু এই দুইটার সাথে শেলও দেওয়া যায়, উইলও দেওয়া যায়, দুইটা দেওয়া যায়। আর বাকি সবার সাথে শুধু উইল। যেমন যেমন দেখেন উই উইল ভিজিট দ্য প্লেস, দে উইল মিট আস, হ্যাঁ উই উইল ভিজিট দ্য প্লেস, দে উইল মিট আস, যে আমরা ওই জায়গাটা দেখব, তারা আসবে, তারা আমাদের সাথে দেখা করবে, ভবিষ্যতে হবে আর কি, এটা বোঝাচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস শিখেন, ক্যান এবং মে, এইটা দিয়েও কিন্তু, এই ক্যান এবং মে দিয়েও কিন্তু ফিউচার টেন্স হয়, মনে রাখবেন। ক্যান এবং মে, শ্যাল উইল দিয়েই যে সবসময় ফিউচার টেন্স হবে বিষয়টা এমন না। ক্যান এবং মে দুইটার অর্থ একটু বুঝেন। এই ক্যান এবং মে দিয়ে প্রেজেন্টের অর্থ বোঝায়, ফিউচারের অর্থ বোঝায়, দুইটাই বোঝায়। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, অর্থাৎ ভবিষ্যৎ ফিউচার, এটা বোঝাচ্ছে ফিউচার, আমি কাজটি করতে পারবো। আবার আপনি যদি লেখেন যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটা হচ্ছে হ্যাবিট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো মিনিং দিচ্ছে, হ্যাবিট। তো ক্যান মে দিয়ে প্রেজেন্টের অর্থ বোঝানো যায়, আবার ফিউচারের অর্থ বোঝানো যায়, দুইটাই হয়। তার মানে মে এবং ক্যান দিয়ে ফিউচার টেন্সও হয়, ক্যান মে দিয়ে যদি বাক্য বলেন ফিউচার টেন্সও হয়। এটাকে প্রেজেন্টেরও বলা যাবে, ফিউচারেরও বলা যাবে, প্রেজেন্টেরও বলা যাবে, ফিউচারেরও বলা যাবে, দুইটাই বলা যাবে। ঠিক আছে? আচ্ছা আর এরপর আসে ফিউচার কন্টিনিউয়াস, এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের বিষয়টা হচ্ছে ভবিষ্যতে কোন একটা কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোন একটা কাজ চলতে থাকবে বলতে কেমন বোঝায়,
ধরেন আপনি বলতেছেন যে স্যার আপনার ক্লাস করতেছি, ক্লাস শেষ করে যখন গিয়ে বসবো সোফায় বসে দেখবো মা রান্নাঘরে রান্না করতেছে। অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ হইতে থাকবে, ভবিষ্যতে কিছু একটা জিনিস হইতে থাকবে, চলতে থাকবে, এরকমটা আপনি আমাকে বোঝাচ্ছেন যে স্যার ক্লাস শেষ করে দেখবো মা রান্না করতেছে। ওই যে ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বোঝায়। খুব একটা ব্যবহৃত হয় না এই টেন্স, তবু একটু জানতে হবে। এটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি থাকে। যাদের সাথে শ্যাল দেওয়া যায় তাদের সাথে শ্যাল বি দিবেন, যাদের সাথে উইল দেওয়া যেত তাদের সাথে উইল বি দিবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি দিলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স দেখাই, যেমন লিখতে পারি যে উই উইল বি সলভিং দ্য প্রবলেম। হ্যাঁ, উই সাথে উইল বি শ্যাল বি দুইটাই দেওয়া যায়, উইল বি দিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি, ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেছে। এখানে আর বেশি কিছু জানতে হবে না। এরপর আসেন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোন একটা কাজ শেষ হয়ে থাকবে। যেমন ধরেন আমি বললাম যে আপনাকে আমি একটা চিঠি পাঠাইলাম, আপনাকে বললাম যে তোমার কাছে চিঠিটা 3 দিন পরে পৌঁছাবে। যখন তুমি চিঠিটা খুলবা ততক্ষণে আমার লন্ডনে যাওয়া হয়ে যাবে, আমি লন্ডনে ততক্ষণে চলে যাব, কারণ রাতেই ফ্লাইটে, আমি রাতের ফ্লাইটে আমি লন্ডন চলে যাব। 3 দিন পরে তুমি যখন চিঠিটা খুলবা তখন আমি লন্ডনে চলে যাব, অর্থাৎ ভবিষ্যতে কাজটা হয়ে যাবে, আমার লন্ডন যাওয়া হয়ে যাবে, এই বিষয়টা আমি বোঝাচ্ছি। এটা বোঝাতেই ফিউচার পারফেক্টনেস আমরা ব্যবহার করব। এখানে সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। বাই শেলের পরে হ্যাজ লেখা যায় না, কারণ শেলের পরে বেস ফ্রম বসবে, মোডালের পরে বেস ফ্রম বসে। বেস ফ্রম হচ্ছে হ্যাভ, হ্যাজ না। হ্যাজ লেখা যাবে না, হ্যাড লেখা যাবে না, লিখলে হ্যাভই লিখতে হবে। উইলের পরে হ্যাভই লিখতে হবে, তারপর ভার্ব থ্রি দিলে সেটা কি হবে, সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন এখানে বাক্যটা দেখেন, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। কখনো এখানে উইলের পরে হ্যাজ বা হ্যাড লিখতে পারবেন না, আপনাকে বেস ফ্রম, মডেলের পরে বেস ফ্রম হ্যাভই আপনাকে লিখতে হবে। লাস্ট, আমাদের লাস্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের হচ্ছে এটা হচ্ছে আপনাদের ডেফিনেশন কিছু শেখা লাগবে না, শুধু স্ট্রাকচারটা শিখলে হবে। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি সিন্স ফর প্লাস টাইম থাকবে। যেমন দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। তো এইটা একটু মুখস্থ করবেন তাহলেই হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, এই স্ট্রাকচারগুলো, সবগুলো টেন্সের স্ট্রাকচারগুলো এই যে এখানে আমি লিখে দিলাম, ঠিক এইভাবে আপনারা সবগুলো স্ট্রাকচার মুখস্থ করবেন, সবগুলো স্ট্রাকচার মুখস্থ করবেন। এবং এইটা আপাতত মুখস্থ করবেন, কিন্তু আগামী ক্লাসে আমি স্ট্রাকচারগুলো কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এই স্ট্রাকচারগুলো কেন এরকম হয়েছে, আগামী দিন এই স্ট্রাকচার আপনি নিজেই বানাইতে পারবেন। হ্যাঁ, কিন্তু তবু একটু মুখস্থ করতে হবে, করলে ক্লাসটা আরো ভালো বুঝবেন, এই জন্য একটু পড়বেন। এবং আপনারা চেষ্টা করবেন 12-13 সেকেন্ডের মধ্যে 12টি স্ট্রাকচার বলার জন্য। মানে বিষয়টা এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমি আরো ফাস্ট বলতে পারবো। আপনি অ্যাটলিস্ট 15 সেকেন্ডের মধ্যে যেন আপনি কি করতে পারেন, আপনি যেন এই সবগুলি স্ট্রাকচার, 12টি স্ট্রাকচার যেন আপনি বলতে পারেন। আপনি এত স্পিডে এটা বাসায় চর্চা করবেন, এটা আপনার কাজ, ঠিক আছে? এবং আগামী ক্লাসে আমরা এই টেন্সের স্ট্রাকচার থেকে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বের রুল শিখবো, আগামী ক্লাসে শেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনাদের এই পর্যন্ত পড়া থাকলো, আপনারা এগুলো পড়েন। আগামী ক্লাসে আমাদের অনেক মজার বিষয় ঘটবে। আগামী ক্লাসে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো কেন এরকম, কেন স্ট্রাকচারগুলো এইভাবে আসছে, কেন এইভাবে আমাদের পড়তে হয়, আমরা এগুলোর ধারণা নিব, খুব সুন্দরভাবে ধারণা নেব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তো আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে কালকে শনিবার, কালকে আমাদের ক্লাস নাই, রবিবার ইনশাআল্লাহ রাতে আপনাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, ক্লাস নোটটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে নোট করে যেভাবে বললাম এভাবে একটু প্র্যাকটিস করবেন, একটু কষ্ট করেন ভাই, অনেক কিছু হবে, অনেক সুন্দর কিছু হবে। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।